কি ব্যাপার বলো। না কি আর বলবো, বলতেই তো খারাপ লাগছে। আমি আমার রুটি রুজির জন্য এফডিসিতে একটা জায়গা করে নিয়েছি। আমি আসলে আমি চাইনি যে আমার এই ফালতু চেহারাটা আপনি দেখুন, আর আপনার চেহারাটা যা গেছে সেসব কথা বলে তো আর লাভ নেই। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি কি বলতে চাও সেটা পরিষ্কার করে বলছো না কেন? কি আর বলবো, আমি তো কাজ ওখানে বেশি দিন করছি না, মাত্র 5টা মাস হলো। এর মধ্যে ওরা আমাকে সবাই খুব পছন্দ করছে, ভালোবাসছে, আমাকে ভালো লাগছে তাদের। আর আমি চাইলেই তো ওখান থেকে ছেড়ে বেরিয়ে চলে আসতে পারবো না। আর আমি আসবোই বা কেন, ওরাই বা আমাকে ছাড়বে কেন বলুন? একটা পোটেন্সিয়াল লোককে কেউ ছাড়ে? অবশ্য আমি ওখান থেকে চলে আসলে তো নানানজন খুশি হয়, আমাকে তাড়াতে পারলে বাঁচে, আমি বুঝি। আপনি লোকজনের কাছে বলে বেড়াচ্ছেন সিনেমার পর্দায় আপনি আমার নাম দেখেননি। আশ্চর্য ব্যাপার, সিনেমা মুক্তিই পায়নি, আপনি নাম দেখতে চাচ্ছেন। মুক্তি তো আসন্ন। বলে বেড়াচ্ছেন আপনি যে আমার নাম যদি কোনোদিন সিনেমার পর্দায় আপনি দেখেন তাহলে ঢাকা শহর আপনি ছেড়ে চলে যাবেন। সিনেমা তো মুক্তি ঠিকই পাবে, নামও আপনি দেখবেন গুরু। তখন কি করবেন বলুন তো? মুখটা কোথায় রাখবেন? কিন্তু আমি তো এটা চাই না। ফিল্ডে দুটো বাঘ আছে, বাঘ, সেখানে একটা বাঘ থাকবে আর একটা বাঘ চলে যাবে, এটা হয়? কি বললি তুই? তুই বাঘ? হ্যাঁ না সে তো সবাই গুরু। তুই নিজেকে বাঘ মনে করছিস এবং আমাকে তুই বাঘ বানিয়ে তুই প্যারালাল ভাবছিস? হ্যাঁ, তোর তোর অধপতন এতটুকু হয়েছে? আমার কথা একটু গুরু, গেট আউট। গুরু আমার কথা একটু শুনুন। আমি কিন্তু এই যে যার সঙ্গে যেখানে যা দেখা হচ্ছে কাজ করতে গিয়ে, আমি কিন্তু সবাইকে বলছি যে আমি এখানে এলুম কি করে, আমি কার সঙ্গে কাজ করেছি। ঢাকা শহরে এসে প্রথম আমি কার সঙ্গে কাজ করেছি সেটা ভবানীপুরি, সেটা কিন্তু সবাই জানে এবং আমি বলে বেড়াই। এফডিসিতে কাজ করার সময় যখন আমি ভুল টুল করে ফেলি, তখন ওরা যখন আমাকে গালাগালি দেয়, বলে যে এই হারামজাদা তুই কাজ শিখেছিস কার কাছে, কোত্থেকে শিখলি? গেট আউট ফ্রম হিয়ার। আমি কিন্তু বুকটা ফুলিয়ে বলি যে আমার গুরু ভবানীপুরি। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। রাবিশ। স্বনির্বন্ধ অনুরোধ, কিছু মনে করবেন না। মানে যেরকম করে আপনি চিৎকার করছেন এবং যেরকম রেগে যাচ্ছেন, পান্ডাটা কি জানেন? খরচা হয়ে যাবেন কিন্তু অর্শরোগে। জি গুরু। গেট আউট। বুঝছেন লালু ভাই, আমার মনে হয় ঢাকা থাকা হলো না, আমি যাই চলে যাই যশোরে। এই আসলাম যতবার ততবারই ধোকা খেলাম ঢাকা শহরে এসে, কোনো লাভ হলো না। আমার মনে হয় নায়িকাও হবে না, আমি যশোরই চলে যাই। দেখুন আসলে কি বলবো, এইসব মাতাল ফাতালের সঙ্গে সম্পর্ক রাখলে তো হবে না। এ মঞ্জু সে কি? আরে তুই কি মাইকেল মধুসূদন নাকি তুই মদ খাবি? মদের মাহাত্ম তুই বুঝিস? আর 2 টাকার ব্যাপারই। মানে আমি অবাক হচ্ছি যে এদের সঙ্গে আপনার পরিচয়টা কেমন করে হয়? পরিচয় হবে কি করে? ওই যে যশোতে আসার সময় বাসের আমার সিটের পাশে বসছিল, বসে তো সে আমার স্বপ্ন দেখাচ্ছে নায়িকা বানাবে, ঢাকায় আসো, কত কিছু, আমি প্রডিউসার, এই সেই অমক তমক, আমার রাত্রিরে দিবা স্বপ্ন দেখাচ্ছে। আয়সা তারপরে কি করলো দেখলেনি তো আপনি? কি করলো এসে? এতবার ধরা খেয়েও আপনি যে কেন স্বপ্নের মধ্যে পা দিচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। চলে তো গেছিলাম যশোরে, আবার তো থাকতে পারলাম না, ফিরে আসলাম। তো সেটাই তো, যাচ্ছেন কেন, আবার আসছেন কেন? আমি তো আপনাকে আগেই বলেছি যে হুটোপাটি করলে চলবে না, এটা হুটোপাটির জায়গা নয়, স্থির হতে হবে আপনাকে। শুনুন, জীবনে আপনার তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, তো সেক্ষেত্রে ভালো মানুষকে বিশ্বাস করুন। মানে আমি বলতে যাচ্ছি যে অন্তত লালুকে বিশ্বাসটা আপনি করতে পারেন। 2 মাস আমি যেমন করে বলি তেমন করে চলুন, কোনো ডান বাম করলে কিন্তু চলবে না। তারপর যদি আপনার মনে হয় যে কোনো অগ্রগতি হচ্ছে না, তাহলে আমাকে বিশ্বাসঘাতক মনে করে আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন কথাটা? হাই বুঝেছি। না খালি বুঝলে চলবে না, আপনি কি মানছেন বিষয়টা? কিরা আমার থাকুন ভবানীপুরি ভাইয়ের সাথে থিয়েটারে করছি, তো সে প্রথমে বলছে যে তোমরা মিডিয়াতে কাজ করবে না, আমরা বিরত থাকছি। এখন সে মিডিয়াতে কাজ শুরু করে দিছে, এখন আমরা কিছু করতে গেলে মনে করেন আমাদের গ্রুপ থেকে বের করে দিছে। নিজেই শুরু করে দিয়েছে, নিজেই এখন শুরু করে দিছে। ও ভাই, সে আপনার নামে কি কি বলে পারে এটা তো আপনি জানেন না। সে বলে আপনি নাকি এফডিসির ফিল্মের নায়িকাদের হাই ফরমাস খাইতে পারেন। এই তুই থাম, আমি বলি। আরে ভাই আপনি শুনলে তো কি বলবো, তো টাসকি খাইবেন। ও বলে বেড়াচ্ছে যে সিনেমার পর্দা টাইটেলে নাকি কোনোদিন আপনার নাম উঠবো না, যদি উঠে তাহলে সেটাকে ঢাকা শহর ছেড়ে দিবে। কিন্তু সেটা তো আমি চাচ্ছি না, আমি তো চাচ্ছি যে উনি ঢাকা শহরে থাকুন। আমি আসলে যে আসছি তার পেছনে কিন্তু কারণ আছে। আমি জানতাম যে একটা সময় এসে তোমরা আমার কিন্তু এই কথাগুলো আমাকে বলবে।
আমি তো থাকতে পারতাম। আর এক্ষেত্রে তো থিয়েটারের দোষ দিয়ে লাভ নেই। আর একজন ভবানীপুরীর জন্য গোটা থিয়েটারকে দোষ দিলে কিন্তু চলবে না। আর যে থিয়েটারটা তোমরা করছো সেটা তো আসলে ওই মাপের থিয়েটার নয়। আমি কি চলে কেন গেলাম? আমি থাকতে পারতাম তো, গেলাম কেন? কারণ আমি তো বুঝতে পেরেছি যে এই লোকের সঙ্গে থেকে আমার কোনো লাভ নেই। কেন থাকবো? খেয়াল করে দেখবে যে এতগুলো নাটক যে করেছি সেখানে কিন্তু পরিচালনায় নাম ছিল মতিউর রহমান ভবানীপুরী, ঠিক আছে? ওর নিচে সহকারী পরিচালক হিসেবে আমার নাম কিন্তু আমি দেইনি, আমি দিতে দেইনি। কারণ ওর নিচে আমি কেন যাবো? আমি জানি তো যে আমি কোথায় পৌঁছবো। আমার ডেস্টিনেশনটা কিন্তু আমি জানি যে আমি কোথায় যাব। হ্যাঁ, ওর নিচে কিন্তু আমার জায়গা হতে পারে না, ঠিক আছে? ঢাকা শহর এসেছি, ওনার সঙ্গে আমি ছিলাম, কাজ করেছি, গুরু বলেছি, তার মানে কিন্তু এই নয় যে উনি আমার গুরু। ওটা একটা বিনয় আমি প্রকাশ করেছি, আমি সবসময় করে থাকি। আসলে এসব করে কেন জানো? ঈর্ষা, স্রেফ ঈর্ষা। শুধু ভবানীপুরী কেন, এই যে যেখানে এখন কাজ করছি সেই গোটা শিল্পী সমাজের মধ্যে ব্যাপারটা রয়ে গেছে। একজন একজনকে দেখতে পারে না, ঈর্ষা করে, সামনাসামনি প্রেমের ঢেকুর তুলে দেয়। সামনাসামনি যখন দেখা হয় না তখন তো একদম ভাসিয়ে দিচ্ছে যে কত ভালোবাসা। গোটাটাই অভিনয়, গোটাটাই। এরকম করে চলবে কেন? এরকম করে যদি চলতে থাকে তাহলে আর্ট টিকবে কি করে, শিল্প টিকবে কি করে? এই জায়গা থেকে সরে আসতে হবে আমাদের। ভালোবাসাটা আমাদের আরো অনেক বেশি দরকার। আমি আসলে ভবানীপুরীকে নিয়ে একদমই ভাবছি না। উনি যেটা বলার উনি বলছেন, বলে তৃপ্তি পাচ্ছেন, এবং বলছেনও এক ধরনের কি বলবো ইনফিউরিটি কমপ্লেক্স থেকে, এক ধরনের হীনমন্যতা কাজ করছে। বলুক, বলে যদি কিছুটা শান্তি উনি পান তো সেটা আমার খারাপ লাগবে না, আমার ভালোই লাগবে। মনে হবে যে আমার ভাই ভালো আছে। আমি বোঝাতে পেরেছি তোমাদের? এই হচ্ছে অবস্থা। ভাই একটা কথা আপনাকে বলা হয় না। হ্যাঁ বলো। কথাটা হচ্ছে যে গ্রুপের একটা ছেলে ওই প্রডিউসার জোগাড় করে দিছে, আর মিডিয়া নাটকে মনে করেন যে সুযোগ দিয়ে দিছে, আর আমাদের মনে করেন যে বাই করে দিছে গ্রুপ থেকে। মানে আমি এই কথাটা বুঝতে পারলাম, তোমরা গাধা কেন বলো তো? মানে আগে দেখতে পাওনি? এটা বুঝতে এত দেরি হলো কেন? এই লোকটা যে কি তা তার চোখের দিকে তাকিয়ে, তার টুপির দিকে তাকিয়ে, তার কোটের বুতামের দিকে তাকিয়ে তো বলে দেওয়া যায় যে উনি কি। এই ভরণের কি প্রয়োজন আছে? একটা লোক কেন মাথায় একটা টুপি পরে একটা কোট গায়ে দিয়ে ঘুরে বেড়াবে মানে চৈত্র মাসেও? কি প্রয়োজনটা কি? ওটা একটা ভরণ। গোটাটাই এই যে লেবাসটা, এই গোটাটার মধ্যেই তো একটা ভণ্ডামি রয়েছে। এটা তো দেখেই বোঝা যায়। কেন বুঝতে পারছো না? কারণ আমি যদি এই কথাটা তোমাদের আগে বলতাম তাহলে সেটা তো ঠিক হতো না। এবং তোমরা এখন যে অবস্থায় যেমন উত্তপ্ত হয়ে আছো, রেগে আছো, আমি যদি একটু উস্কে তোমাদের দেই তাহলে তোমরা করবে কি? ভবানীপুরীকে মারবে? সেটা তো আমরা করতে পারি না, আমরা তো শিল্পী, এবং সেটা আমি চাইও না। কিন্তু কাজটা উনি যা করছেন তাতে তো অন্য কোনো পেশায় হলে উনি তো এতদিন মাঠে যেতেন, একদম খরচ হয়ে যেতেন উনি।